এই গল্পটি শুরু হয় গ্রিসফিল্ড নামের একটি ইতিমখানা থেকে, যেখানে ইসাবেলা নামের একজন মহিলা সব বাচ্চাদের দেখাশোনা করত। এখানে সকল বাচ্চাই ইসাবেলাকে মা বলে ডাকত আর তার সঙ্গে অনেক মিলেমিশে থাকত। আর এখানে সবাই একে অপরকে ভাই বোন মনে করে মিলেমিশে থাকত। এখানে আমরা দেখতে পাই বাচ্চাদের পরিচয়ের জন্য তাদের গলায় এক ধরনের ট্যাটু করা ছিল। ইতিমখানায় ইসাবেলা বাচ্চাদের পড়াতো, যেন যখন কেউ তাদেরকে অ্যাডপ্ট করবে তখন তারা বাহিরের দুনিয়ায় ভালোভাবে বাঁচতে পারবে। এখানে আমরা অ্যানা, নরম্যান এবং রে নামের তিনজন বন্ধুকে দেখতে পাই, যারা ছিল এখানকার সব থেকে বুদ্ধিমান স্টুডেন্ট। এই এতিমখানাটা একটা সুন্দর মাঠ দিয়ে ঘেরা ছিল, যেখানে সব বাচ্চারা খেলাধুলা করত, কিন্তু কোনো বাচ্চাই ইতিমখানার দেওয়াল পার হতে পারত না, কারণ এটা ছিল ইতিমখানার সব থেকে বড় নিয়ম। যখন কোনো ফ্যামিলি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করত, তখন সেই বাচ্চাকে চিরকালের জন্য এই ইতিমখানা ত্যাগ করতে হতো। এরকমই একটা মেয়েকে অ্যাডপ্ট করার জন্য একটা ফ্যামিলি এসেছে, তাই সবাই তাকে বিদায় জানায় আর ইসাবেলা তাকে ইতিমখানার বাহিরে নিয়ে যায়। এমা আর নরম্যান আলাপ করে উনি কি তাদের লেটার পাঠাবে। ইতিমখানা থেকে যারা চলে যেত তারা প্রমিস করত যে বাহিরে গিয়ে তাদের ফ্রেন্ডদের লেটার লিখবে, কিন্তু আজ পর্যন্ত কোনো বাচ্চা ইতিমখানায় কোনো চিঠি পাঠায়নি। এর মাঝে নরম্যানের চোখ পড়ে কনির ফেভারিট পুতুলটার উপর, যেটা ছাড়া কনি কোথাও যেত না। তাই তারা ঠিক করে কনির পুতুলটি তাকে দিয়ে আসবে। তখন রে বলে গেটের লাইট এখনো জ্বলছে, মানে কনি এখনো এখানেই আছে, তাড়াতাড়ি গিয়ে ওর পুতুলটা দিয়ে আসো। আর নরম্যান তখন তাড়াতাড়ি গেটের দিকে দৌড়ায়। সেখানে গিয়ে তারা একটা ট্রাক দেখতে পায়। ট্রাকের ভিতরে তাকাতেই তারা দুইজন ভয়ে কাঁপতে থাকে। ট্রাকের ভিতরে কনির ডেড বডি ছিল আর তার পাশে একটা ফুল লাগানো ছিল। আর ঠিক তখনই তারা কারো আসার আওয়াজ শুনতে পায়, তাই তারা তাড়াতাড়ি করে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে বড় বড় রাক্ষস আসে। তারা কনির বডি নিয়ে একটা ক্যাপসুলে ভরে দেয়। এই রাক্ষসদের দেখে এমা এবং নরম্যান ভয়ে কাঁপতে থাকে। তারা রাক্ষসদের কথা শুনতে পায়। তারা বলে, এই জায়গায় যে মানুষগুলো থাকে তাদের মাংসগুলো অনেক ভালো কোয়ালিটির হয়, এই মানুষদেরকে শুধু আমাদের জন্যই পালা হয়। তখন এমা আর নরম্যান বুঝতে পারে তাদের ইতিমখানা আসলে মানুষের একটা ফার্ম, যেখানে সকল বাচ্চাদের এই জন্যই পালা হয় যেন রাক্ষসদের খাওয়াতে পারে। একদিন রাক্ষসেরা সবাইকে খেয়ে ফেলবে। এর মাঝে সেখানে ইসাবেলা এসে রাক্ষসদের সাথে প্রমিস করে যে পরের বার সে তাদের জন্য একটা বুদ্ধিমান বাচ্চা নিয়ে আসবে। ইতিমখানায় যে বাচ্চারা বুদ্ধিমান ছিল তাদের মাংসকে ভালো কোয়ালিটির মনে করা হতো। এর মাঝে একটা রাক্ষস নরম্যানের গন্ধ পায় আর তারা চারপাশে চেক করতে শুরু করে। হুট করে ট্রাকের নিচে তাকালে শুধু কনির পুতুলটাই দেখা যায়। তারা পুতুলটা তুলে ইসাবেলার হাতে দেয়। এমারা পালাতে গিয়ে হঠাৎ পড়ে যায় আর কাঁদতে শুরু করে। তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে তার মা একজন খারাপ মানুষ আর তারা যেখানে থাকে সেটা একটা ইতিমখানা নয়, বরং মানুষের ফার্ম। তখন নরম্যান তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু এমা বলে আমরা একা পালাবো না, ইতিমখানার সকল বাচ্চাদের নিয়ে একসঙ্গে পালাবো। পরের দিন এমা এবং নরম্যান ইতিমখানার দেওয়ালের কাছে যায়। সেখানে নরম্যান বলে এখান থেকে পালানোর জন্য আমাদের একটা ভালো প্ল্যান দরকার। যখন আমাদের প্ল্যান পুরোপুরি সম্পূর্ণ হবে তখন আমরা বাকি বাচ্চাদের জানাবো। এরপর তারা একটা ছোট বেড়া পার হয়। তারা একটু এগিয়ে এসে দেখতে পারে একটা উঁচু দেওয়াল আছে, যেই দেওয়ালটা পার করা প্রায় অসম্ভব। তাই তারা ভাবে রশি নিয়ে হয়তো পার করা যেতে পারে। অন্যদিকে সব বাচ্চারা মাঠে খেলছিল, কিন্তু তাদের মধ্যে একটা মেয়ে হারিয়ে যায়। তখন ইসাবেলা সেখানে আসে। তখন একটা বাচ্চা তাকে একটা ঘড়ি বের করে দেয় আর ইসাবেলা তখন জঙ্গলের দিকে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সে হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে নিয়ে আসে। এটা দেখে এমা এবং নরম্যান বুঝতে পারে ইসাবেলা সব বাচ্চাদের উপর ট্র্যাকার লাগিয়ে রেখেছে, যার মাধ্যমে সে প্রত্যেকের লোকেশন জানতে পারে। পরের দিন এমা এবং নরম্যান জঙ্গলে যায় আর একটা গাছের মধ্যে কিছু দড়ি লুকিয়ে রাখে। এর মধ্যে তাদের ফ্রেন্ড রে সেখানে চলে আসে আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। তখন নরম্যান তাকে সবকিছু খুলে বলে। রেও তখন তাদের বিশ্বাস করে, তাই তখন সেও তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা রিসার্চ করার জন্য লাইব্রেরিতে যায়। সেখানে তারা দেখতে পারে সব বইয়ের ওপর প্যাচার স্ট্যাম্প লাগানো, যার চারপাশে একটা কোড লেখা। তখন তারা কোডটাকে ডিকোড করতে শুরু করে আর জানতে পারে মিনারভার নামের একজন লোক ইতিমখানার সকল সত্য জানে। সে বইয়ের মাধ্যমে বাচ্চাদের বলতে চায় যে তাদের ইতিমখানা থেকে পালাতে হবে। সন্ধ্যায় ইসাবেলা তার নতুন অ্যাসিস্ট্যান্ট ক্লোয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। এতে বাচ্চাদের মধ্যে ভয় আরো বেড়ে যায়, কারণ এখন এতিমখানায় বাচ্চাদের দেখাশোনার জন্য দুইজন মহিলা থাকবে। তাদের বাঁচানোটা এখন আরো একটু কঠিন হয়ে যাবে। এখানে ইসাবেলা ক্রোমকে এমা, নরম্যান এবং রের প্রোফাইল দেখিয়ে বলে, আমার মনে হয় এই তিনজন বাচ্চা এতিমখানা সত্যি জেনে ফেলেছে, তাই তুমি সবসময় এদের উপর নজর রাখবে। পরের দিন তারা তিনজন সব বাচ্চাদের একটা স্পেশাল গেম খেলায়। এই গেমের মাধ্যমে তারা বাকি বাচ্চাদের শেখাতে চায়
যদি কখনো তাদের এখান থেকে পালাতে হয় তাহলে তারা খুব সহজেই কিভাবে পালাতে পারবে। কিন্তু তখনই ক্রোন তাদের কথা শুনে ফেলে আর গেমে জয়েন করে। এরপর সব বাচ্চারা গেম শুরু করে আর ক্রোন তাদের ধরতে শুরু করে। ক্রোন সবাইকে ধরে ফেলে কিন্তু নরম্যানকে ধরতে পারে না। ওই দিন তিনজন একসঙ্গে মিট করে। নরম্যান বলে, আমার মনে হয় বাচ্চাদের মধ্যে কেউ একজন দারুণ স্পাই আছে যা আমাদের প্রত্যেকটা কাজের খবর ইসাবেলাকে দিচ্ছে। নরম্যানের মনে হয় এই স্পাই কোনো বড় একটি বাচ্চা। তাই তারা স্পাইয়ের খোঁজ করার জন্য তাদের বয়সী দুজন বাচ্চা ডন আর গিল্ডাকে সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে ডন তাদের কথায় বিশ্বাস করে না, তাই সে রেগে গিয়ে রেকে মারতে শুরু করে। তখন এমা আরেকবার তাদের বলে, আমরা যা বলছি তা সব জেনে শুনেই বলছি আর এটা পুরোপুরি সত্য, তোমাদের আমাদের উপর ভরসা করতে হবে। এটা শুনে গিল্ড এমার কথায় বিশ্বাস করে, কারণ সে জানতো এমা তাদের অনেক ভালোবাসে আর তারা কখনোই মিথ্যা কথা বলবে না। গিল্ড এবং ডনকে তাদের লুকিয়ে রাখা রশির জায়গার কথা বলে। ওই রাতে আমরা একটা অজানা বাচ্চাকে দেখি যে ছিল ইসাবেলার স্পাই। সে ইসাবেলাকে দরজার নিচ দিয়ে একটা নোট দেয় যেখানে রশির কথা লেখা ছিল, আর লেখা ছিল নরম্যান একটা বড় মানুষ। পরের দিন নরম্যান এবং রে দেখতে পায় তাদের লুকোনো রশিগুলো ইসাবেলা নিয়ে গেছে। এখন তাদের রশির কথা ডন আর গিল্ডই জানতো, তাই তাদের সন্দেহ হয় ডন আর গিল্ডার উপর। কিন্তু তখন নরম্যান বলে, ডন আর গিল্ড স্পাই না, কারণ আমি তাদের রশির আসল জায়গা বলিনি। সে আরো বলে, আমি অনেক আগে এতিমখানার সত্যি কথা জেনে গেছি, কিন্তু আমি বাকি বাচ্চাদের মতো মরতে চাইনি, তাই আমি ইসাবেলার জন্য স্পাইয়ের কাজ শুরু করি। এর বদলে ইসাবেলা আমার অ্যাডাপশনের সময় বাড়িয়ে দেয় আর আমি এখান থেকে কোনোভাবেই একা বেরোতে পারতাম না। তবু আমি পালানোর আশা ছাড়িনি, তাই আমি কনির টেডি লুকিয়ে রেখেছিলাম যাতে তুমি যখন কনিকে টেডি দিতে যাবে তখন ইসাবেলা সত্যটা জানতে পারো। রের কথা শুনে এমা এবং নরম্যান তাকে বলে, আমরা এখন তোমার ওপর ভরসা করি। তারপর তারা রেকে তাদের নিজের টিমে নিয়ে ডবল স্পাই বানিয়ে দেয়। রে এখন ইসাবেলার জন্য নয়, বরং নরম্যানের জন্য স্পাই হিসেবে কাজ করবে। এরপর রে তার নিজের রুমে একটা গোপন জায়গায় রশিগুলো লুকিয়ে রাখে। সঙ্গে করে সেই জায়গায় কিছু গ্যাস ক্যান আর তার বানানো গ্যাজেটও রাখে। এই গ্যাজেটটা সে তার ওপর লাগানো ট্র্যাকারকে ব্লক করার জন্য বানিয়েছিল, যাতে ইসাবেলা তার লোকেশন জানতে না পারে। এরপর রে ইসাবেলার কাছে যায় আর তার মনোযোগ ভাঙানোর জন্য মিথ্যা কথা বলে যে বাচ্চারা তার খাবারের বিষ মিশানোর চেষ্টা করবে। এই খবরের জন্য ইসাবেলা তাকে থ্যাঙ্কস দেয়, কিন্তু এরপরও ইসাবেলা তাকে বলে, কয়েক মাস পরই তোমাকে অ্যাডপ্ট করা হবে। এটা শুনে রে অনেক টেনশনে পড়ে যায়। এরপরে পরের দিন কয়েকজন বাচ্চা তাদের রশিকে পরীক্ষা করার জন্য দেওয়ালের কাছে যায়। সেখানে ক্রোন তাদের হাতে নাতে ধরে ফেলে, কিন্তু সে ইসাবেলাকে না বলে বাচ্চাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে সে আরো বলে, তার বডিতে একটা চিপ লাগানো আছে, যদি কোনো বাচ্চা আমার সিকিউরিটি থেকে পালায় তাহলে চিপ দিয়ে শক করে আমাকে মেরে ফেলা হবে। তবুও সে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এখানে বাচ্চারা জানতে পারে ক্রোনও এখানেই বড় হয়েছে। সে ইসাবেলাকে সরিয়ে তার জায়গা নিতে চায়, তাই সে বাচ্চাদের সাহায্য করতে চায়। ওই রাতেই 5 জন বাচ্চা ক্রোনের রুমে যায়, যেখানে ক্রোন তাদের একটা গল্প শোনায়। 1000 বছর আগে মানুষ এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল। তখন সেখানে 2 গ্রুপ একটা ডিল করে দ্য প্রমিস নামে, যেখানে 2 গ্রুপই তাদের নিজের জগতে থাকতে রাজি হয়। আর রাক্ষসরা মানুষদের সঙ্গে প্রমিস করে তারা তাদের আর বিরক্ত করবে না, কিন্তু এর বদলে মানুষদের তাদের খাওয়ানোর জন্য কিছু বাচ্চা দিতে হবে। এই কারণেই কিছু এতিমখানায় বাচ্চাদেরকে পালা হতো, তাদের ভালোভাবে পড়াশোনা করেই পালা হতো, কারণ বুদ্ধিমান বাচ্চাদের মাথা খেলেই রাক্ষসরা বুদ্ধিমান হয়ে যেত। এতে তারা মানুষদের উপর হামলাও করতো না। এরপরে বাচ্চারা ক্রোনের কাছে ট্র্যাকারের ব্যাপারে জিজ্ঞাসা করে। ক্রোন তখন বলে, সকল বাচ্চাদের কানে ট্র্যাকার লাগানো আছে যেন ইসাবেলা তাদের সঠিক লোকেশন জানতে পারে। এখন যেহেতু রে ট্র্যাকার ব্লক করার যন্ত্র বানিয়েছে, তাই কেউ ট্র্যাকার নিয়ে চিন্তা করছিল না। ক্রোন তখন বুঝতে পারে বাচ্চারা ট্র্যাকার ব্লক করার উপায় পেয়ে গেছে, তাই সে তাদের উপায়টা জানার চেষ্টা করে। পরের দিন যখন সব বাচ্চারা বাহিরে খেলতে যায়, তখন ক্রোন ট্র্যাকার ব্লক করার গ্যাজেট খুঁজতে বাচ্চাদের রুমে যায়। এর মাঝে গিল্ডা তাকে জানালা দিয়ে দেখে ফেলে আর তাড়াতাড়ি তার সঙ্গীদের এই ব্যাপারে বলে দেয়। বাচ্চারা তখন তাদের ট্র্যাকারগুলো তাদের পুতুলের ভিতর রেখে দেয়, যেটা ক্রোন আগেই চেক করে ফেলেছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পর ক্রোন রের সিক্রেট সেই জায়গাটা খুঁজে পায়, কিন্তু সেটা খালি দেখে ক্রোনের সন্দেহ হয়, তাই সে আবার রুমের তল্লাশি শুরু করে আর একটা পুতুল তুলে নেয়। আর এর মাঝে সেখানে ইসাবেলা চলে আসে আর ক্রোনকে একটা লেটার দিয়ে বলে, তোমাকে অন্য এতিমখানার মায়ের পোস্ট দেওয়া হয়েছে, তাই তুমি এখন এখান থেকে চলে যাবে। আর এটা শুনে ক্রোনের কিছুই ভালো লাগে না, আর সে যাওয়ার আগে 5 জন বাচ্চার জন্য একটা স্পেশাল পেন রেখে যায়। যখন ক্রোন গেটে পৌঁছায় তখন তার দেখা হয় ইতিমখানার সুপারভাইজারের সঙ্গে, যাকে সবাই দাদি বলে ডাকতো। ক্রোন তখন দাদিকে ইতিমখানায় ঘটে যাওয়ার সকল ঘটনার কথা বলে,
কিন্তু তখন দাদি বলে আমি আমার কাজ ভালোভাবেই করি, আমি কখনো বাচ্চাদের পালাতে দেব না। আর ঠিক তখনই সেখানে একটা রাক্ষস চলে আসে আর দাদি রাক্ষসদেরকে দিয়ে ক্রোনকে মারিয়ে দেয়। এরপর আমরা এমা এবং নরম্যানকে দেওয়ালে ওঠার সময় দেখি রে ইসাবেলার মনকে অন্যদিকে সরানোর জন্য তাকে কথায় পেঁচিয়ে রাখে, কিন্তু ইসাবেলার তাদের ওপর আগে থেকেই সন্দেহ ছিল, তাই সে রের কথা শোনে না আর তখন তাকে একটা রুমে বন্দি করে দেয়। তখন ডনরা রেকে রুম থেকে বের করে। এর মাঝে ইসাবেলা দেওয়ালের দিকে চলে যায়, যেখানে সে নরম্যান এবং এমাকে হাতে নাতে ধরে ফেলে। সে তখন তাদের রাগান্বিত হয়ে বলে, আমি তোমাদের সবকিছু দিয়েছি যা তোমাদের দরকার ছিল, তবুও তোমরা ইতিমখানার নিয়ম ভাঙার চেষ্টা করছো। ঠিক তখনই এমা হঠাৎ ইসাবেলাকে ধরে ফেলে যাতে করে নরম্যান পালাতে পারে, কিন্তু ইসাবেলা সহজেই ছাড়া পায় আর এমার পা ভেঙে দেয়। এটা দেখে নরম্যান থেমে যায় আর এমাকে ছেড়ে যেতে চায় না। তখন ইসাবেলা নরম্যানকে বলে পরের অ্যাডাপশন তোমার হবে, তাই আজকে ইতিমখানায় তোমার শেষ দিন। তাই সবাই ওই দিন রাতেই জড়ো হয় এবং নরম্যানকে সাহায্য করার কথা ভাবে, কিন্তু নরম্যান তখন বলে যদি আমাকে অন্যদের বাঁচাতে হয় তাহলে আমি খুশি মনে আমার জীবন দিয়ে দেব। এরপর নরম্যান তার জিনিসপত্র প্যাক করতে শুরু করে। তখন সে তার ডয়ারের ভিতর একটা কলম দেখতে পায় যেটা ক্রোন তাদের জন্য রেখে গিয়েছিল। পরের দিন নরম্যান তথ্য সংগ্রহের জন্য রশি বেয়ে দেয়ালের ওপর ওঠে। সে জানতে পারে দেয়ালের ওপাশে একটা গভীর খাদ আছে, যার কারণে তারা সহজে দেয়াল পার হতে পারলেও খাদটা পার হতে পারবে না। এরপর নরম্যান এতিমখানায় ফিরে আসে আর তার বন্ধুদের জন্য একটা কাগজে ড্রয়িং করে। সে তাদের বলে ওই খাদ পার হওয়ার জন্য একটা ব্রিজ খুঁজতে হবে। ওই সন্ধ্যায় নরম্যানকে এতিমখানা থেকে বের হতে হবে, তাই সে সকল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল। তখন এমা খুব কাঁদতে শুরু করে, কারণ সে জানতো রাক্ষসরা নরম্যানকে খেয়ে ফেলবে। এরপর ইসাবেলা নরম্যানকে গেটে নিয়ে যায়, যেখানে নরম্যানের দেখা হয় পিটার নামের একজন লোকের সাথে। এখানে পিটার নরম্যানকে বোঝায় যে সে রাক্ষসদের খাবার দেওয়ার অপারেশনের ডিলার। সে নরম্যানকে সবকিছু ডিটেলসে বলতে শুরু করে, কিন্তু নরম্যান বলে তোমার আমাকে কিছু বলার দরকার নেই, কারণ আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। এর মাঝে একটা রাক্ষস সেখানে আসে আর নরম্যানকে মেরে ফেলে। এমা খুব দুঃখে ছিল আর তার পায়ের আঘাতের কারণে সে কিছুই করতে পারছিল না। তখন ইসাবেলা বলে আমি চাই তুমি এই ইতিমখানার পরের মা হও। এটা শুনে এমা খুব টেনশনে পড়ে যায়। অন্যদিকে রে এখন একা হয়ে গেছে, এই কারণে তার এখান থেকে বের হওয়ার সব আশা শেষ হয়ে গেছে। এর মাঝে ইসাবেলা রেকে বলে অ্যাডপশনের জন্য পরের নাম্বার তোমার। এমা রের কাছে আসে আর তাকে বলে যে তার একটা প্ল্যান আছে, কিন্তু রের আগে থেকে একটা প্ল্যান ছিল, তাই সে তার প্ল্যান অনুযায়ী নিজেকে আগুন লাগিয়ে দেয়। যখন আগুনের শিখাগুলো এই রুমে ছড়িয়ে পড়ে এমা কাঁপতে শুরু করে আর তার কান্নার আওয়াজ শুনে ইসাবেলা সেখানে চলে আসে। তখন এমা কাঁদতে কাঁদতে তাকে বলে রে আপনার ঘড়ি নিয়ে আগুন লাগিয়ে সুইসাইড করে ফেলেছে। ইসাবেলা তাড়াতাড়ি আগুন নেভানোর চেষ্টা করে। তার ঘড়িটায় খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এর মাধ্যমে সে সব বাচ্চার লোকেশন জানতে পারত। ইসাবেলা যখন পিছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় এমা আর এখানে নেই। এসব কিছুই তাদের প্ল্যান অনুযায়ী হচ্ছিল। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নরম্যান চলে যাওয়ার পর ইমা তার একটা লেটার পায়। এই লেটারে নরম্যান এখান থেকে পালানোর কিছু উপায় লিখেছিল আর সেই স্পেশাল কলমটাও লেটারের সঙ্গে রেখে যায়। এরপর এমা লেটারটা ডন এবং গিল্ডাকে দেখায় আর তারা বাচ্চাদের সঙ্গে প্ল্যানে কাজ করতে থাকে। অন্যদিকে ইসাবেলা এমার ওপর সন্দেহ না হয়, তাই সে সবসময় তার সামনে দুঃখী হওয়ার নাটক করত। এই প্ল্যানের কথা রেকে বলা হয়নি, কারণ ইসাবেলা সবসময় রের ওপর নজর রাখত। আমরা জানতে পারি যখন রে নিজেকে আগুন লাগাচ্ছিল তখন তার ট্র্যাকারটা চুরি করে বের করে আগুনে ফেলে দিয়েছিল। তারপরে ইসাবেলাকে রের মৃত্যুর কথা মিথ্যা বলে ধোকা দেয়। এরপরে সে সকল বাচ্চার চিপ ছুরি দিয়ে বের করে ফেলে, কিন্তু তারা সব থেকে ছোট বাচ্চার চিপটা বের করতে পারছিল না, তাই তাদের সাথে প্রমিস করে সে তাকে নিতে ফিরে আসবে। এরপরে গল্পটা বর্তমানে চলে আসে। সব বাচ্চা একে একে দেয়ালে ওঠে আর তাদের রশিগুলো পাথরের ওপাশে ফেলে দেয়। এরপর তারা ওপাশে পৌঁছানোর জন্য হ্যাঙ্গারের মতো কিছু একটা ব্যবহার করে। এমা ছাড়া বাকি সকল বাচ্চা ওপাশে পৌঁছে যায় আর ঠিক তখন ইসাবেলা সেখানে চলে আসে। সে আমাকে বলে আমিও তোমার মতো নিষ্পাপ ছিলাম, আমার একটা বয়ফ্রেন্ডও ছিল। এরপর আমি একদিন জানতে পারি আমি প্রেগনেন্ট, তাই আমি এই জায়গা থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যখন আমি এই দেয়ালের উপর দাঁড়িয়েছিলাম আমার মনে হয়েছিল আমি কখনো এখান থেকে পালাতে পারবো না। সে আরো বলে যখন আমার বাচ্চা হয় তখন কিছু সময় পর তার মৃত্যু হয়, তাই আমি তখন এই ইতিমখানার মা হবার এবং বাচ্চাদের ভালো জীবন দেওয়ার সিদ্ধান্ত নিই। এখানে আমরা এটাও জানতে পারি যখন বাচ্চাদের রাক্ষসদের হাতে দেওয়া হতো তখন ইসাবেলার খুব কষ্ট হতো, কিন্তু সে এসব মানুষদের বাঁচানোর জন্য করত। এখানে ইসাবেলা এমাকে বলে তুমি আমার ফেভারিট, কিন্তু সে তখন তাকে হুমকি দেয় যদি সে এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে সে রশিটা কেটে তাকে নিচে ফেলে দেবে।
কিন্তু এমা বলে, মা আমি এটা বিশ্বাস করি, আপনি এটা কখনোই করবেন না। এরপরে এমা রশি দিয়ে ওপাশে যেতে শুরু করে। এটা দেখে ইসাবেলা ছুরি বের করে, কিন্তু রশিটা কাটে না। ইসাবেলা দেওয়ালের উপর থেকে দাঁড়িয়ে সকল বাচ্চাদের দৌড়ে পালাতে দেখে। তখন তার মনে পড়ে রে মাঠে বসে যে গানটা গাইছিল, যেটা ইসাবেলা তার প্রেগনেন্সির সময় গুনগুন করত। তখন ইসাবেলার মনে হয় রেই সেই বাচ্চা যে ছোটবেলায় মারা গিয়েছিল। এখানে সকল বাচ্চা জঙ্গলের ভিতর সামনে এগোতে শুরু করে। তখন এমা বাচ্চাদের সেই কলমটা দেখায়, যেটা খুললে একটা পেঁচা বের হয়, যে সব বাচ্চাদেরকে শহরের দিকে নিয়ে যেতে শুরু করে। এদিকে ইসাবেলা পিটার এবং দাদির সঙ্গে দেখা করে। সে সব বাচ্চাদের পালানোর জন্য নিজেকে দায়ী মনে করে। তাই পিটার তাকে শাস্তি হিসাবে একটা রাক্ষসের হাতে তুলে দেয়। আর এর সঙ্গে সঙ্গে মুভিটাও এখানেই শেষ হয়ে যায়।